আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একাদশ শ্রেণীর যারা 2022 সালের শিক্ষার্থী আছো তাদের জন্য দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে। অর্থনীতি দ্বিতীয় পত্র, তোমরা প্রথম অ্যাসাইনমেন্টটা অর্থনীতি প্রথম পত্রের উপর দিয়েছো, প্রথম অধ্যায়ের উপর, আর এই অ্যাসাইনমেন্টটা হবে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। এই অধ্যায় থেকে তোমাদের এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে এবং অ্যাসাইনমেন্টের তোমাদের এইভাবে লেখা ছিল, রবির বাবার 2 বিঘা জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুতকরণ। দ্বিতীয় অধ্যায়টা বাংলাদেশের কৃষি সম্পর্কে। তো এখানে রবির বাবা 2 বিঘা জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করেন। তোমাদের অ্যাসাইনমেন্টের নাম হবে একটি টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা। আবার বলতেছি, অ্যাসাইনমেন্টের নাম হবে একটি টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা। অ্যাসাইনমেন্টের বিষয় বা অ্যাসাইনমেন্টের নাম হবে একটি টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা। আচ্ছা, যদিও এখানে রবির বাবার 2 বিঘা জমির আলোকে বলছে, এটা আমরা ভিতরে উল্লেখ করব। আচ্ছা, এখন আমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে যে সকল নির্দেশক বা সংকেতসমূহ ছিল, যে সকল বিষয় থাকতে হবে: বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা, জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান, কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটি এর ব্যবহার, কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। এই 4টি বিষয় অ্যাসাইনমেন্টে উল্লেখ থাকতে হবে। প্রথমে তোমরা শুরু করবে বাংলাদেশের কৃষির চ্যাপ্টারের ভূমিকা দিয়ে শুরু করবে। প্রথমে ভূমিকা রাখবে, ভূমিকা 2-4 লাইনে যেইটা পারো ভূমিকা দিবা। এখানে ভূমিকা তোমাদের বইতে, আমি বই থেকে একদম উল্লেখ করে দিচ্ছি, বই থেকে কিভাবে তোমরা মানে কোন জায়গা থেকে কপি করবা অথবা কোন জায়গা থেকে তুমি নিজের মতো করে করতে পারবা। হ্যাঁ, প্রথমে বাংলাদেশের কৃষি অধ্যায়টা তোমাদের দেখাই। বাংলাদেশের কৃষি একটা বড় চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায়ের। এই কৃষি অধ্যায়ের তোমাদের এই যে বাংলাদেশের কৃষি দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে তুমি ভূমিকা লিখবা। এখানে 2-4 লাইন এখান থেকে কিছু লিখতে পারো। আচ্ছা, ভূমিকা লেখার পরে যেটা করতে হবে, যেটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম পয়েন্টসটা হচ্ছে বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা। আচ্ছা, কৃষি পরিবর্তনের ধারা আমরা কিভাবে শুরু করব? আমি তোমাদেরকে বই দেখাচ্ছি। তোমাদের হয়তো এখনও অনেকে বই কিনো নেই, কিন্তু তোমাদের বই কিনে ফেলতে হবে। তোমরা অক্ষরপত্রের বই কিনতে পারো অথবা রণজিতের বই কিনতে পারো, দুটো বই ভালো। যাদের জন্য একটা বই কেনা দরকার তারা অক্ষরপত্রের বই কিনে ফেলবে। আচ্ছা, তো কৃষি পরিবর্তনের ধারা দেখো, একদম বইতে উল্লেখ করা আছে, কিন্তু বইতে উল্লেখ করা থাকলে এত লেখা সম্ভব না। আমি তোমাদেরকে সিলেক্ট করে দিচ্ছি কোন কোন লেখাগুলো লিখবে তোমরা। তাহলে প্রথম আমাদের হেডিংসটা কি হবে? হেডিংসটা তোমাদেরকে বলছি নীল কালি দিয়ে লিখবে অথবা কালো কালি লেখার পরে আন্ডারলাইন করতে পারো, বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা। আচ্ছা, এই বিষয়টা আমরা শুরু করব। কি আছে দেখো, প্রথমে এখান থেকে লেখা শুরু করো, বাংলাদেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি। ভূমির পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে? কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি, বরঞ্চ কমেছে। হ্যাঁ, অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারীর সংখ্যা। কৃষি ভূমিতে বসতবাড়ি নির্মাণ, নগরায়নের ফলে কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপক হ্রাস পাচ্ছে। কিন্তু মানুষের জনসংখ্যা তো বাড়তেছে, জনসংখ্যা বাড়া সত্ত্বেও আমাদের কি খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে না? তার মানে কি, আমাদের কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা ঈর্ষণীয়, অর্থাৎ বাংলাদেশের কৃষি উৎপাদন অনেক বাড়ছে। আচ্ছা, তাহলে এই কথা শুরু করে কৃষিতে খাতে পরিবর্তনের ধারা, এই কথা শুরু করে কিছু পয়েন্ট দিয়ে তোমরা উল্লেখ করবে। তাহলে আমরা কি পরিবর্তন লক্ষ্য করতে পারি? প্রথমে শস্য উৎপাদন আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি। তো শস্য উৎপাদন আমরা কি দিব? শস্য উৎপাদন আমরা দিব, এখানে লেখা আছে দেখো, আমি এত ডেটা আমি দিব না, আমি এখান থেকে লিখব সনাতনী বীজ
আগে সনাতনী বীজ ছিল, সার, সেচ ও চাষাবাদের পরিবর্তে বর্তমানে উদ্ভাবিত নতুন নতুন জাতের উফশী বীজের ব্যাপক ব্যবহার, পাওয়ার টিলার, ট্রাক্টরবাহিত লাঙ্গল, শস্য মাড়াই যন্ত্র, রাসায়নিক সার, কীটনাশক, যন্ত্র নির্ভর পানি সেচ ব্যবস্থা, শস্য বহুমুখীকরণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা আমরা শস্য উৎপাদন পয়েন্টের মধ্যে থাকবে, অর্থাৎ এটা কিসের সাব পয়েন্ট? কৃষি খাতে পরিবর্তনের ধারা, অর্থাৎ তোমার এখানে যে বাদ আছে বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা, এখানে এটা লিখতে হবে বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা। আচ্ছা, এরপরে যাই, এখানে আরও কিছু লিখবো, আরও কিছু কী লিখবো, আমি এখানে সূচি টুচি কিছুই দেবো না, আমি এখানে লিখবো বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের গবেষণার ফলে কৃষকরা সারা বছর চাষ করে বিভিন্ন জাতের সবজি সারা বছর চাষ করছে বিভিন্ন, অর্থাৎ বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা ফল হচ্ছে তারা সারা বছর বিভিন্ন জাতের সবজি চাষাবাদ হয় এরকম সবজি উৎপাদন, মানে এরকম সবজি আবিষ্কার করার চেষ্টা করছে যাতে সারা বছর চাষ হতে পারে। এটাও একটা শস্য উৎপাদনের মধ্যে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এই হচ্ছে কৃষি খাতে পরিবর্তনের ধারা। একটা পয়েন্ট গেল, সেটা হচ্ছে কি পয়েন্ট? শস্য উৎপাদন পয়েন্টটা গেল। আচ্ছা, এরপরে আমি আর পয়েন্ট দিব, আমি এখান থেকে দিব না, আমি আরেকটি বই থেকে দিব। আচ্ছা, এরপর আমি আরেকটা পয়েন্ট দিব হচ্ছে ফসলের ধারা। প্রথমটা ছিল শস্য উৎপাদন, এখন হচ্ছে ফসলের ধারা। ফসলের ধারাতে কি আছে আমরা দেখি তো। ফসলের ধারা তোমরা দেখতে পাই উচ্চ ফলনশীল জাতের ধানের বিঘা প্রতি ফলন হয় 20 থেকে 22 মণ। এর দ্বারা বোঝাচ্ছে আমাদের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন হয়েছে। এটা একটা আমরা কৃষি পরিবর্তনের বাংলাদেশের কৃষি পরিবর্তনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন, যার ফলে বিঘা প্রতি ফলন হয় কত? 20 থেকে 22 মণ। এটা আমি বলতেছি না যে হুবহু লিখবা, কিছু কথা নিচ থেকে লিখতে হবে, নিচ থেকে গুছিয়ে লিখতে হবে। যেমন এখানে বলা যেতে পারে বাংলাদেশের কৃষি পরিবর্তন উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ফলনশীল জাতের ধানের উদ্ভাবন, যার ফলে বিঘা প্রতি ফলন হচ্ছে 20 থেকে 22 মণ। তাই চাষিরা দেশি জাতগুলোর ছেড়ে কি করতেছে? উচ্চ ফলনশীল জাতের ধানের দিকে ঝুঁকে পড়ছেন। আগে এক জমিতে বছরে একবার মাত্র ধান ফলানো হতো, এখন কি হচ্ছে? এখন হচ্ছে বছরে 2 থেকে 3 বারও ধান চাষ করা হয়। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট শেষ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শস্যের নতুন নতুন জাত উদ্ভাবন। পুরনো জাতগুলো থেকে অনেকগুলো নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। এখানে অনেক কিছু বলা আছে, এখানে জাস্ট শুধু একটা লিখতে পারো, এ পর্যন্ত উচ্চ ফলনশীল 61 এবং 4টি হাইব্রিড জাত অবমুক্ত করা হয়েছে। বাস, এই গেল আমাদের 3 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট ছিল আমি ওইখান থেকে দেখেছি শস্য উৎপাদন, 2 নাম্বার হচ্ছে আমাদের ফসলের ধারা, 3 নাম্বার হচ্ছে শস্যের নতুন জাত উদ্ভাবন। আরেকটা পয়েন্ট দিব আমরা, এটা হচ্ছে কি পয়েন্ট? গবাদি পশু ও হাঁস মুরগি প্রতিপালনে পরিবর্তনের ধারা, এটা আরেকটা পয়েন্ট হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব সাব পয়েন্ট। কিসের সাব পয়েন্ট মনে আছে? এটা হচ্ছে বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা, এগুলোর এই পয়েন্টের আমরা সাব পয়েন্ট আমরা দিচ্ছি। তাহলে আমরা পরবর্তী পয়েন্ট কি বললাম? গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালনের পরিবর্তনের ধারা। এখানে পয়েন্টে তুমি লিখবা বর্তমানে অনেক ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এই হাঁস মুরগি ও পশুপালন হচ্ছে। তারপর এছাড়া কি হচ্ছে? পুরাতন প্রজাতির পশু পাখির পরিবর্তে নতুন নতুন প্রজাতির পশু পাখি পালন করা হচ্ছে। এক্ষেত্রে অধিক মাংস, দুধ, ডিম পাওয়া যায় এমন প্রজাতির গবাদি পশু ও হাঁস মুরগি বেছে নেওয়া হচ্ছে। আচ্ছা, এছাড়া বর্তমানে গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালনে যথেষ্ট স্বাস্থ্যসম্মত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া রোগ প্রতিরোধ, হাঁস মুরগি ও পশু পাখির রোগ প্রতিরোধের জন্য টিকা ও প্রতিষেধক চিকিৎসা প্রদান করা হয়। অর্থাৎ এগুলো পূর্বে ছিল না, বর্তমানে এগুলো নতুন নতুন করে আবিষ্কার করা হচ্ছে। তাহলে এইটাও একটা পরিবর্তনের একটা পয়েন্ট পেলা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি তোমাদের কৃষি পরিবর্তনের ধারা, বাংলাদেশের কৃষি পরিবর্তন ধারা লেখা হয়ে গেল, যেখানে আমরা 4টা সাব পয়েন্ট দিলাম। 4টা সাব পয়েন্টের মধ্যে একটা আমাদের ছিল শস্য উৎপাদন, এবং এরপরে পয়েন্টগুলো ছিল ফসলের ধারা, শস্যের নতুন জাত উদ্ভাবন,
এবং সবার শেষে দিলাম আমরা গবাদি পশু হাঁস মুরগি প্রতিপালনে পরিবর্তনের ধারা। তাহলে আমাদের একটা সংকেত আমাদের শেষ হলো। একটা সংকেত কী ছিল? বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা। দ্বিতীয় নাম্বার সংকেত জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান। আচ্ছা, এই জিনিসটা তোমাদের আমি বুঝাই বলি। বাংলাদেশের কৃষির সাথে জলবায়ু পরিবর্তনটা কিভাবে জড়িত, অর্থাৎ জলবায়ু পরিবর্তন যদি হয় তাহলে বাংলাদেশের কৃষিতে একটা ইফেক্ট পড়বে, একটা প্রভাব পড়বে। এই প্রভাবটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি এর জন্য আমাদের একটা অভিযোজন অর্থাৎ কমানোর একটা আমরা চেষ্টা করব। আমরা তো পুরোপুরি মানে শেষ করতে পারবো না আমাদের সমস্যাগুলো, এই কারণে যাতে কম হয় সমস্যাটা এর জন্য আমরা অভিযোজন করব। এটাকে বলে অভিযোজন প্রক্রিয়া। আচ্ছা, অভিযোজনটা আমি দেখাচ্ছি, কোথা থেকে তোমরা দিবা। বাংলাদেশের কৃষিতে অভিযোজন হ্যাঁ, অভিযোজন পেয়ে গেছি। দেখো, এটা অক্ষরপত্রের বইতে উল্লেখ করা আছে। আমি দুইটা বই মিক্স করে দিয়েছি, তোমাদের সুবিধা হবে হচ্ছে আমি যেহেতু এখানে লেখা দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখেও তোমরা লিখতে পারবা। তো তোমাদের হেডিংসটা হবে কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান। এখানে যা আছে এটা দেওয়ার দরকার নাই, এখানে যা আছে এটা দেওয়ার দরকার নেই। দেখো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। ঠিক আছে, এটি বাংলাদেশের কৃষি উন্নয়নের পথে হুমকি স্বরূপ। আচ্ছা, এ সমস্যা সরাসরি সমাধান সম্ভব না হওয়ায় পরিবেশ দূষণের তীব্রতা হ্রাস। দেখো আমি কি বলছি, আমি বলছি এই সমস্যাটা আমরা পুরোপুরি সমাধান করতে পারবো না। এই যে পরিবেশ দূষণের কারণে আমাদের কৃষি যে সমস্যা হচ্ছে এটা আমরা পুরোপুরি আমরা কি করতে পারবো না, সমাধান সম্ভব না হওয়ায় আমরা এর তীব্রতা কিছুটা কমাতে পারি। অধিক দূষণ রোধকল্পে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ এটাকে কি বলে? অভিযোজন বলে। অভিযোজনের মাধ্যমে সৃষ্ট সমস্যা মোকাবিলা করা সম্ভব। আচ্ছা, তাহলে কিভাবে অভিযোজন হবে দেখো, আরও এখানে স্পষ্ট করে দিয়েছে। আচ্ছা, এখানে যেটা স্পষ্ট করেছে যে জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে চলা অথবা যেসব পদক্ষেপ গ্রহণের ফলে পরিবেশের পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব কাটিয়ে ওঠা সহজ হয় তাকে অভিযোজন বলে। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে আমরা পরিবেশের সাথে তাল মিলিয়ে চলব এবং যেসব পদক্ষেপ গ্রহণের ফলে পরিবেশের পরিবর্তনের ক্ষতিকারক প্রভাবটা আমরা কিছুটা খাপ খাইয়ে নিতে পারি, কিছুটা কাটিয়ে উঠানো সম্ভব, সেটাকে আমরা অ্যাডাপ্টেশন বলবো। তোমরা এই কথা দিয়েও শুরু করতে পারো অথবা আমি যেখানে শুরু করলাম ওইখান থেকেও শুরু করতে পারো। আচ্ছা, এখন এই অভিযোজনের জন্য আমরা কি করতে পারি, একটা উদাহরণ দিয়েছে সুন্দর। যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় উপকূল বরাবর বাঁধ নির্মাণ। দেখছো, তাই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে, এটাকে তো আমরা কমাতে পারবো না, তাহলে আমরা কি করতে পারি? আমরা উপকূলে বাঁধ নির্মাণ করতে পারি। এটা একটা অভিযোজন প্রক্রিয়া। অথবা বন্যা কিংবা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করতে পারি। তাইলে আমরা বন্যা অথবা খরা সহ্য করতে পারে এমন ধরনের ধান চাষ করা, এটাও একটা অভিযোজনের উপায়। আমাদের পয়েন্টসটা ছিল কি? অভিযোজনের উপায় অনুসন্ধান করো। তাহলে এগুলো এক একটা করে উপায়। আচ্ছা, এখন আসো উপায়গুলো আমরা পয়েন্ট আকারে দিব। 1 নাম্বার পয়েন্ট, কৃষিতে পরিবেশের দূষণের সাথে অভিযোজনের জন্য আরও কিছু তোমরা এখানে লিখবা না, যে লিখবা কৃষিতে পরিবেশ দূষণের সাথে অভিযোজনে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কি করতে পারি আমরা? প্রথমে আমরা পরিবেশগত সমস্যা সম্পর্কে আমরা কৃষকদের সচেতন করতে পারি। বিদ্যমান দুর্যোগগ্রস্ত ও দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে সতর্ক নজরদারি করতে পারি। আসন্ন দুর্যোগ পরিস্থিতি পরবর্তী চাহিদা ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে পূর্বাভাস দান। কৃষিতে পরিবেশ দূষণ ও ক্ষতিকারক কর্মকাণ্ড শনাক্তকরণ। তারপরে তোমাদের রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদেরকে অবহিতকরণ। গোবর সার ব্যবহার করা। লবণাক্ততা, মরুময়তা, অধিক পানি ইত্যাদিতে অভিযোজনের সক্ষম ধানসহ ফসলি বীজ উদ্ভাবন। এটা একটা বড় বিষয়। কি বলছে? আমাদের লবণাক্ততা, যেগুলো আমাদের যে কি বলে উপকূলবর্তী যেসব জেলা আছে সেসব জেলায় লবণাক্ত পানি প্রচুর পরিমাণ। তো এখানে কী করতে হবে? লবণাক্ততা, মরুময়তা, অধিক পানি ইত্যাদিতে অভিযোজনের সক্ষম ধান সব ফসলি বীজ উদ্ভাবন, এটা একটা আমাদের কৌশল হতে পারে। আচ্ছা,
এছাড়া বন্যার পানি থেকে নিরাপদে থাকার জন্য বসত ভিটা বন্যার পানি থেকে নিরাপদে থাকার জন্য বসত ভিটা উঁচু উঁচু জায়গায় তৈরি করা, এটা একটা আমাদের অভিযোজনের উপায় হতে পারে। আচ্ছা, এরপরে আমরা এই পয়েন্টগুলো দেওয়ার পরে আরও পয়েন্ট দিব। আরও পয়েন্ট কি আছে দেখো, আরও পয়েন্ট আছে হচ্ছে জলাবদ্ধতায়, ওই পয়েন্টের সাথে এগুলো অ্যাড করবা। জলাবদ্ধতায় বা বন্যায় ফসলের অভিযোজনের উপায়। তাহলে কি করতে পারি আমরা, লম্বা জাতের ধান উদ্ভাবন করতে পারি, যার ফলে কি করতে পারবে, এটা বন্যাকে এড়ায় চলতে পারবে। লম্বা জাতের ধান, যেটা গাছ বড় হবে। তারপর আরও কি বলতে, আমরা ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করতে পারি, অর্থাৎ হাওর এলাকায় ভাসমান পদ্ধতিতে কচুরিপানার উপর সারা বছর সবজি চাষ করা যেতে পারে। এসব এলাকায় ফসলে বন্যা জলাবদ্ধ থেকে রক্ষা পাওয়া যায়। তা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে জলাবদ্ধ এখানে আমরা ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করতে পারি। আচ্ছা, এরপরের পয়েন্ট হবে ফসলের খরা অভিযোজনের উপায়। যেসব এলাকায় খরা হবে সেক্ষেত্রে আমরা কিভাবে অভিযোজন করতে পারি, কিভাবে আমাদের কৃষিকে খাপ খাইয়ে নিতে পারি। আচ্ছা, এই অবস্থায় আমরা খরা এড়ানো ও খরার প্রতিরোধ করার মাধ্যমে আচ্ছা, আমরা ফসল কী করতে পারি, খরা এড়িয়ে চলতে পারি, অথবা খরা প্রতিরোধ করার মাধ্যমে আমরা ফসল কৃষিকে টিকে রাখতে পারি। খরা কবলিত ফসলের অভিযোজনের সবচেয়ে সহজ উপায় হলো আমরা খরা অবস্থাকে এড়িয়ে যাব, খরা অবস্থা আমরা চাষাবাদ করব না। আচ্ছা, এই একটা পদ্ধতি হতে পারে। এইটাকে কি বলবো, খরা অবস্থায় ফসলের টিকে থাকার কৌশলকে খরা প্রতিরোধ বলে। আচ্ছা, ফসলের খরা প্রতিরোধের উপায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা খরাকে আমরা সহ্য করতে পারি, অথবা খরাকে আমরা এড়িয়ে চলতে পারি। এই দুইটাই আমাদের উপায় হতে পারে অভিযোজনের। আচ্ছা, এরপরের উপায় হচ্ছে ফসলের লবণাক্ততা অভিযোজনের উপায়। আচ্ছা, ওই যে আমরা একটা কথা বলছিলাম, লবণাক্ত সহিষ্ণু ধানের জাতের উদ্ভাবন, এই কথাগুলো এখানে চলে আসছে। তো এই পয়েন্ট না দিলেও হবে, অথবা এখানে ওই কথার মধ্যে চলে আসছে। দেখো, এই যে লবণাক্ততা মরুময়তা এক কথা চলে আসছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে অভিযোজনের আরেকটা পয়েন্ট বাকি আছে। আরও পয়েন্ট যেগুলো হচ্ছে মৎস্য ক্ষেত্রে অভিযোজনের উপায়। আচ্ছা, মৎস্য ক্ষেত্রে আমরা কিভাবে অভিযোজন করতে পারি? মৎস্য ক্ষেত্রে অভিযোজনের উপায় হচ্ছে আমরা বন্যাপ্রবণ বা অধিক বৃষ্টিযুক্ত এলাকায় পুকুরের পাড় উঁচু করে বেঁধে দিতে হবে, নেট দিয়ে ঘিরে দিতে হবে, এটা একটা উপায় হতে পারে। উপকূলীয় অঞ্চলে বাঁধ ভেঙে জলাবদ্ধতা সৃষ্টি এবং জনদুর্ভোগের এলাকাগুলোতে পরিকল্পিত মাছ চাষ। তারপরে হচ্ছে তোমার যেখানে পুকুরে তাপমাত্রা বেড়ে যায়, পুকুরে পানি গরম হয়ে যায়, সেক্ষেত্রে কী করতে পারে, নির্দিষ্ট স্থানে বাঁশের ফ্রেম তৈরি করে তাতে টোপা পানা রাখা যেতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে উপায়। আরও কিছু উপায় বাকি আছে, সেটা বলবা। এটা হচ্ছে বাংলাদেশ সরকার আরও অন্যান্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এই অভিযোজনের জন্য। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু প্রকল্প রয়েছে বাংলাদেশ সরকারের কিছু অভিযোজনের। কৃষিতে জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের জন্য কিছু উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে। কী কী প্রকল্প আমরা দেখি তো? প্রকল্পগুলোর মধ্যে হচ্ছে 1 নাম্বার পরিবর্তিত জলবায়ু উপযোগী ধানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণ প্রকল্প। ঠিক আছে। জামালপুর শেরপুর জেলায় দুর্বল কৃষকদের খামার উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জলাভূমির বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূল এলাকায় বনায়ন প্রকল্প ইত্যাদি। ঠিক আছে। আরও অনেক পয়েন্ট আছে, তোমরা চাইলে এগুলো দিতে পারো, অথবা এগুলো না দিলেও চলবে। ঠিক আছে, সবার তো একই রকম অ্যাসাইনমেন্ট হবে না, কারো কম বেশি হবে। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট শেষ। এক কথা বলে দিচ্ছি যে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা একটু বড় হবে। কেননা এই অধ্যায়ের অনেক বড় একটা অংশ এই অ্যাসাইনমেন্টটা কাভার করেছে। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট শেষ। এরপর পয়েন্ট কি? কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটি এর ব্যবহার। এটা আবার আমি রণজিতের বই থেকে নিয়েছি। কৃষিতে পারমাণবিক শক্তি, কৃষিতে আমাদের পয়েন্টটা হবে এটা, কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটির ব্যবহার। এটা নীল কালিতে লিখে এরপরে তুমি লেখা শুরু করে দাও। কি লিখবা তুমি? প্রথমে কৃষিতে পারমাণবিক শক্তি কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ পারমাণবিক কৃষি প্রযুক্তি। আচ্ছা, দেখি আমরা পারমাণবিক কৃষি প্রযুক্তি কি। খাদ্য ও কৃষি খাতে
তেজস্ক্রিয় আইসোটোপ, এটা হচ্ছে একটা পারমাণবিক একটা বিষয়। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে পরিমাণগত, গুণগত বা রূপগত পরিবর্তন সাধনকে পারমাণবিক কৃষি প্রযুক্তি বলে। তো এই কৃষি প্রযুক্তির, পারমাণবিক কৃষি প্রযুক্তির কী ব্যবহার আছে আমরা দেখি। তাহলে আমরা লিখব, এই কথাটা আগে লিখবা, পারমাণবিক কৃষি প্রযুক্তিটা কী। এই যেখানে পারমাণবিক কৃষি প্রযুক্তির সংজ্ঞাটা দেওয়া আছে, পারমাণবিক কৃষি প্রযুক্তি কী। এরপর লিখবা আমাদের, যেহেতু আমাদের পয়েন্টসটা কী ছিল, পারমাণবিক কৃষি প্রযুক্তির ব্যবহার। এখন ব্যবহার লিখি, নিম্নে এখন লিখবা যে পারমাণবিক কৃষি প্রযুক্তির কিছু ব্যবহার, উল্লেখযোগ্য ব্যবহার দেওয়া হলো। আচ্ছা, কি কি? গামা রেডিয়েশন। গামা রেডিয়েশনের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী রোগ জীবাণু নিরাময় ভূমিকা রাখতেছে। এটা একটা পারমাণবিক কৃষি প্রযুক্তির আমরা উল্লেখযোগ্য ব্যবহার বা ভূমিকা বলতে পারো। বিভিন্ন উদ্ভিদ, প্রাণী ও রোগের জন্য বিভিন্ন শ্রেণীর নিউক্লিয়ার মেডিসিন উদ্ভাবন হচ্ছে। তারপরে তেজস্ক্রিয় পরমাণু ব্যবহারের ফলে কৃষি উৎপাদন পদ্ধতিতে অনেক বিক্রিয়ার কৌশল নির্ণয় করা যায়। রেডিও আইসোটোপের ব্যবহার, এখানে 2-3টা পয়েন্ট লিখবা, বেশি না, 1টা 2টা 3টা, সর্বোচ্চ 3টা পয়েন্ট দিবা। আমাদের এখন গেল পারমাণবিক কৃষি প্রযুক্তি, অর্থাৎ কৃষিতে পারমাণবিক শক্তির ব্যবহার। এখন পরবর্তী হচ্ছে কৃষিতে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির ব্যবহার। এটাও কিন্তু ছিল এক পয়েন্টে, পারমাণবিক শক্তি আবার জৈব প্রযুক্তি দুইটাই ছিল। এখন আমরা বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির ব্যবহার দেখব। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি হলো এরূপ একটি বিষয় যা কোনো ব্যবহারিক উদ্দেশ্যে জীবকোষের কোনো উপাদান কাঠামোকে পরিমিত পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সৃষ্টি করাকে নির্দেশ করে। এটা হচ্ছে বায়োটেকনোলজি। এখন বায়োটেকনোলজির ব্যবহারটা কি? আচ্ছা, বায়োটেকনোলজির ব্যবহার বা জৈব প্রযুক্তি, বাংলায় বলে জৈব প্রযুক্তি, ইংলিশে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির ব্যবহার কিছু লেখো, যে বাংলাদেশের সহ, আচ্ছা এখানে লিখে আমরা এখান থেকে শুরু করতেছি। বায়োটেকনোলজির ব্যবহার: বন্যা, খরা প্রভৃতি প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী শস্য উৎপাদন, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জৈব প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আচ্ছা, একটা জিনিস স্মরণ করে দিচ্ছি, আমি কিন্তু এটা ভুলে গিয়েছি। আমাদেরকে বলা হয়েছিল রবির বাবার 2 বিঘা জমির আলোকে, আমরা কিন্তু তার জমির আলোকে আমরা কিভাবে একটা টেকসই কৃষিভিত্তিক প্রকল্প রূপরেখা হবে, আমরা এটা কিন্তু তৈরি করতেছি। তো এখানে মাঝে মধ্যে তোমরা উল্লেখ করতে পারো পয়েন্টের শুরুতে, অর্থাৎ যদি শুরু করতেছো কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসোটোপ ব্যবহার, এটা কার জন্য? এটা হচ্ছে রবির বাবার 2 বিঘা জমির আলোকে পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা তৈরি করার জন্য আমাদের কি দরকার? আমাদের জৈব প্রযুক্তি ব্যবহার করতে পারি, আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে রবির বাবার জমির কথা উল্লেখ করবে। এখন আসুক, এখানে আরও জৈব প্রযুক্তি, 3টা পয়েন্ট দিবা, বেশি দরকার নাই। 3টা পয়েন্টের মূল কথা লিখবা। এখানে পুরোপুরি আমি হুবহু কপি করতে বলতেছি না, তোমরা 3টা পয়েন্টের তোমার নিজের ভাষায় সংক্ষেপে লিখবা। এখানে 3-4টা আমি পয়েন্ট দাগিয়ে দিয়েছি, এই 3-4টা পয়েন্ট থেকে তোমরা নিজের ভাষায় লিখবে, ঠিক আছে? এগুলো দেখো, এগুলো দেখে নিজের ভাষায় এগুলো লিখবে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আইসিটি এর ব্যবহার। কৃষিতে আইসিটি এর ব্যবহার, এটা অনেক ব্রড, তবু আমরা এখানে শর্ট করে দিব। কৃষির বিভিন্ন উপখাত বা খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সেবা কৃষকের দ্বারগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা পালন করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এর ব্যবহার কি? এখানে 3টা পয়েন্ট লিখে দিবা। আইসিটির অনেক ব্যবহার লেখা যাবে, এখানে দরকার নাই। এখানে 3-4টা পয়েন্ট আছে, এখান থেকে তুমি তোমার যেটা ভালো লাগে 2-3টা পয়েন্ট লিখবা। তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট কী ছিল? কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটি এর ব্যবহার। তোমরা লক্ষ্য করো যে এক একটা সংকেতের মধ্যে অনেক কিছু আমাদের লিখতে হচ্ছে। প্রথমে আমরা পারমাণবিক শক্তি কী লিখতেছি, পারমাণবিক শক্তির ব্যবহার লিখতেছি, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কী এটা লিখতেছি, এর ব্যবহার লিখতেছি, আইসিটি কী, আইসিটির ব্যবহার লিখতেছি। আচ্ছা, এই সংকেত শেষ। সর্বশেষ সংকেত, কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। আচ্ছা, আমরা সাফল্য মূল্যায়ন করতে গেলে আমি এটা রণজিতের, এটা আবার ঈশের বই থেকে নিয়েছি। কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি, এটা কোথায়?
এটা হচ্ছে রণজিতের বই থেকে, বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির সাফল্য মূল্যায়ন। তোমরা এইটা পয়েন্ট দিয়ে শুরু করবে, কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। আচ্ছা, সাফল্য মূল্যায়নে এখান থেকে তোমরা লিখে শুরু করবে সরকার কি কি কাজ গ্রহণ করেছে এবং এগুলো সাফল্য কি। প্রথমে তোমরা লেখো যে প্রকৃত কৃষকদের নিকট খাস জমি প্রদান, একটা পয়েন্ট করো। এই পয়েন্টের বিস্তারিত তোমরা এখান থেকে লিখবে, বেশি লিখবে না, খুব 2-3 লাইনের মধ্যে লিখবে। এখানে অনেক বেশি লেখা হয়েছে, এখান থেকে তুমি 1 লাইন অথবা 2 লাইন শর্ট করে লিখবে। প্রকৃত কৃষকদের নিকট খাস জমি প্রদান, আমি এটা পড়ে শোনানোর সময় নেই, এটা তোমরা নিজেরা পড়ে লিখবে। আচ্ছা, কৃষি ঋণ বিতরণ কর্মসূচি সরকার গ্রহণ করেছে। কি? কৃষি ঋণ বিতরণ কর্মসূচি। আচ্ছা, কৃষি ঋণ বিতরণ কর্মসূচির ফলে সরকার, এখানে আমাদের ডেটা দরকার নাই, কোনো ডেটা দরকার নাই, তুমি এখানে শুধু বলবা কৃষি পল্লী ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে, আরও এখানে 2-1টা লাইন কথা লিখবা। কৃষি উপকরণ বিতরণ কি করেছে? কৃষি উপকরণ বিতরণ করেছে, এখান থেকে 2-1টা কথা লিখবা, আমার ডেটা দরকার নেই। আচ্ছা, কৃষি বীজ সহায়তা, এখান থেকে 2-1টা কথা বলবা। আচ্ছা, তারপর হচ্ছে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ। আচ্ছা, এই পয়েন্টগুলো থাকলে এবং এখানে 1 লাইন 2 লাইন কথা থাকলেই হবে। আচ্ছা, এছাড়াও সাম্প্রতিক সময়ে সরকার কৃষি জন্য সাম্প্রতিক সরকার আরও গৃহীত পদক্ষেপ রয়েছে, এই পদক্ষেপগুলো লিখতে পারো। এখানে পদক্ষেপের মধ্যে অনেক কথা আছে, এখান থেকে 2-1টা পয়েন্ট লিখবে। দেখো এখান থেকে যা প্রয়োজন হয়, জলাবদ্ধতা নিরসনের জন্য কি করতেছে, তারপরে কৃষি জীবন রহস্য, বিভিন্ন উদ্ভিদের জীবন রহস্য উদ্ভাবন হচ্ছে, বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এলাকার জন্য সরকার বাঁধ নির্মাণ করতেছে, হ্যাঁ, তারপরে সরকার শস্য বহুমুখীকরণের প্রকল্প গ্রহণ করেছে। ব্যাস, এগুলো লিখলেই হবে। আরও কিছু যদি চাও, এখানে কিছু নীতির কথা উল্লেখ আছে, এই নীতিগুলো লিখতে পারো। কিছু আইন আছে সরকারের, কিছু আমরা যেহেতু এখানে বলছে সরকার গৃহীত নীতি, সরকারের গৃহীত কিছু নীতির কথা বলেছে, আমরা কিছু নীতি বা আইনের কথা উল্লেখ করতে পারি। দেখো সরকার কী কী নীতি গ্রহণ করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য সরকার কিছু নীতি গ্রহণ করেছে, যেমন আমরা এখানে দেখতে পারি জাতীয় পরিবেশ নীতি 1992, জাতীয় পরিবেশ অ্যাকশন প্ল্যান 1992, বননীতি 1994, বনায়ন মাস্টার প্ল্যান 1993-2012। এগুলো হচ্ছে সরকারের গৃহীত বিভিন্ন আইন বা নীতি। এই ছিল তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের কৃষি থেকে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, তোমাদের অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের আবারও বলতেছি, বিষয়টা হবে একটি টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা, যার শুরু করবে একটা ভূমিকা দিয়ে, এরপরে শুরু করবে বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারা দিয়ে, তারপরে বলবা রবির বাবার 2 বিঘা জমির আলোকে আমরা একটা টেকসই প্রকল্পের জন্য আমরা জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায়। এটা কিন্তু তোমাদের পয়েন্ট থাকবে, এইটা কিন্তু রবির বাবার কথাটা ভিতরে উল্লেখ করবে। কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটির ব্যবহার, এরপরে ভিতরে উল্লেখ করবে যে এখানে জৈব প্রযুক্তি এবং আইসিটি, পারমাণবিক শক্তি এগুলো থাকা উচিত একটি টেকসই প্রকল্পের জন্য। রবির বাবার যেহেতু একটা টেকসই প্রকল্প, হ্যাঁ, কৃষিভিত্তিক প্রকল্প, এখানে এসব বিষয় থাকা দরকার। কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি এবং আমি কৃষি সরকার গৃহীত নীতির বিষয় এটাও দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে আশা করি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাসটি যারা দ্বাদশ শ্রেণী আছো তাদের জন্য এটা উপকারী হবে। দ্বিতীয় অধ্যায়ের এটা একটা ক্লাস হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।